স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের নানান ধরনের সম্পদ অর্থাৎ কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ, মানব সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে অন্যান্য অনেক সম্পদ নিয়ে আলোচনা করলেও এখন আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। মানব সম্পদ নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা, যিনি একই সঙ্গে তথ্য ও প্রযুক্তিবিদ। আপনাকে স্বাগতম আজকের আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাওয়া যে আপনি একই সঙ্গে তথ্য ও প্রযুক্তি সেক্টরের লোক, আবার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আছেন। তো এই দুইটা আসলে কিভাবে হলো বা এখানে কিভাবে কাজ করছেন? আমাদের বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরকম ডিজিটাল অ্যাটর্নির নিয়োগের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। যে কোনো অপরাধ প্রমাণের জন্য ডিজিটাল সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের দুটো সত্তা, একটি হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। তো ফিজিক্যাল সত্তা অনেক সময় আমরা লুকিয়ে ফেলি, কিন্তু ডিজিটাল সত্তা অনেক সময় লুকানোটা অসম্ভব হয়ে যায়। আর এর জন্যই ডিজিটাল সাক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত যে সকল মামলাগুলো, সবগুলোই কিন্তু বিচারের পূর্বে ডিজিটাল আলামতগুলো নিয়ে আমাদের বিজ্ঞ আদালত গ্রহণ করছে। এবং আপনি যদি পার্শ্ববর্তী দেশও দেখেন, অন্যান্য দেশগুলোতেও ডিজিটাল আলামতকে তারা আইনে রূপান্তরিত করেছে, যদিও বাংলাদেশে এই প্রক্রিয়াটা অনেক দেরিতে হয়েছে, তারপরেও হয়েছে, এটি বড় বিষয়। তো ব্যাপারটা হলো এরকমই যে যুগের চাহিদার জন্য, ডিমান্ডের জন্যই আসলে আমরা যারা আইটি এক্সপার্ট এবং তাদের যদি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, পাশাপাশি দুটির সমন্বয়ে আমাদের সামনে অপার সুযোগ রয়েছে, সারা বিশ্বে সুযোগ রয়েছে। এবং ইউরোপল ইন্টারপোলেও আমরা প্রশিক্ষণ দিচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। আমরা কিভাবে ডিজিটাল আলামতকে আমরা বিজ্ঞ আদালতে আইনে উপযোগী সাক্ষ্যকে আমরা প্রতিষ্ঠিত করে সত্য প্রতিষ্ঠা করতে পারি। একজন আইটি এক্সপার্ট, তার লিগ্যাল ব্যাকগ্রাউন্ডটা কতটুকু থাকতে হবে বা কতটুকু তার একাডেমিক পড়াশোনা থাকতে হবে এই ক্ষেত্রে? 13-14 সালে যখন ভারতের হাইকোর্ট এবং পার্শ্ববর্তী নেপাল, মায়ানমার যখন ডিজিটাল এভিডেন্সকে সাক্ষ্য গ্রহণ হিসেবে গ্রহণ করলো, বাংলাদেশ কিন্তু অআনুষ্ঠানিকভাবে কল লিস্ট বা সিডিআরকে কিন্তু কোর্টে আলামত হিসেবে নিল, যদিও এটা স্বীকৃতি ছিল না। এখন যদিও আমাদের স্বীকৃত হয়েছে এবং নতুন অধ্যাদেশে যথোপযোগ্য অনুযায়ী সমস্ত কিছু আনা হয়েছে। এখন আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এটাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তো এটা এআই জেনারেটেড কিনা, আমাদের আরেকটা বিষয় চলে আসতেছে। তো সেই বিষয়টা হলো, যখন আমরা কোনো ডিজিটাল আলামত কোর্টকে প্রেরণ করব, তখন আমরা এটাকে বলি এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিওর। অর্থাৎ আলামতটা কত অবিকৃত অবস্থায় হ্যাশট্যাগ ভ্যালু জেনারেট করে সুনির্দিষ্টভাবে বিট টু বিট, পাই টু পাই ডেটাটাকে আমরা জব্দ করি। জব্দ করার পর জব্দর কিছু প্রসিজিওর আছে, কয়েকজন সাক্ষী এবং ওই সিস্টেমের আইটি অডিট লগগুলো নেওয়া হয়। অর্থাৎ আইটি অডিট লগ আপনাকে সাক্ষ্য দেবে যে এই সিস্টেমে যদি বিন্দুমাত্র এডিট হয়, সেটাও ফুটপ্রিন্টটা হিসেবে থাকবে। তো সুতরাং আমরা নির্ভেজাল, আমরা যখন একটা অডিট লগের সমন্বয়ে যে আলামতটা নেই, তখনই কোর্ট এটাকে এভিডেন্স হিসেবে নেই এবং সেটা সন্দেহাতীত। মানুষের থেকেও ডিজিটাল আলামতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি যেগুলোতে হয়ে থাকে, সমস্ত শাস্তিই কিন্তু দেখা গিয়েছে যে ডিজিটাল আলামতের ভিত্তিতেই হয়েছে। এবং এই প্র্যাকটিসটা এখন থেকে শুরু হয়েছে এবং মানুষজন এখন সবাই যে কোনো মামলাতে সবাই ডিজিটাল অ্যাঙ্গেলটাই আসলে যথাযথভাবে করতে চায়। এবং ডিজিটাল অ্যাঙ্গেল যদি প্রতিষ্ঠিত হয়, বিবাদী পক্ষদের খুব একটা কিছু করার থাকে না এই বিষয়টা নিয়ে আসলে বিতর্কিত করার মতো কোনো বিষয়, যদি দক্ষ হাতে এসওপি মেনটেন করে ডিজিটাল আলামতটা যদি কোর্টে প্রেরণ করা হয়। তো যে আসলে আইটি নিয়ে পড়াশোনা করছে বা এই বিষয়ে এক্সপার্ট আছে, সে একই সঙ্গে তার আসলে লিগ্যাল এক্সপার্টিস বা ল রিলেটেড বিষয় আসলে কতটুকু এক্সপার্টিস প্রয়োজন এই সেক্টরে কাজ করতে? এই জন্য আসলে আমাদের সরকারকে একটা পলিসি নিতে হবে। কারণ সবাই তো আসলে আপনার আইটিতে পড়ালেখা করার পর এভাবে এলএলবি করে তার জন্য তাহলে তো 4 বছর লাগবে, 4-8 বছর লেগে যাবে। তো আমাদের কিছুদিন আগেও কিন্তু এলএলবি 2 বছর ছিল। আমরা যখন 2010-11-12 সালে করেছি, মাস্টার্স বা গ্র্যাজুয়েশন থাকলে 2 ইয়ার্স করা যেত। এখন কিন্তু এই সুযোগটা নেই, কারণ এখানে সনদ আমাদের আইনের ব্যাপার এবং সনদ বাণিজ্য এইসব বিষয় থাকার কারণে আমাদের এখন 4 বছর আবার পুনরায় বার কাউন্সিল করে দিয়েছে, সিট রেস্ট্রিকশন করে দিয়েছে। কোর্টকে বোঝাতে বা বাংলাদেশের ট্রেডিশনাল যে বিচার ব্যবস্থা, এখানে আসলে ডিজিটাল জিনিসটাকে ইন্ট্রোডিউস করতে আসলে কতটুকু হ্যাসেল পোহানো লাগছে আপনাদের? আসলে দেখেন, আমি যে বিষয়টা বলি, হ্যাসেল তো বটে। আপনি দেখেন, আমি বিভিন্ন তদন্তে আমি দেখেছেন যে আমার বাসা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের সময়। আমি ইনফ্যাক্ট নিখোঁজ ছিলাম। তো এইসব পেনগুলো কিন্তু আছে। তো সুতরাং আমরা যারা এই প্রফেশনে আসতে চাই,
যদি আপনি রিস্ক ফ্রিভাবে মনে করেন কোনো কিছু বিষয়টা, কিন্তু সেটা রিস্ক থাকবে, ঝুঁকি থাকবে, কিন্তু আমি ইতোমধ্যে কিন্তু এইসব ঝুঁকির মধ্য দিয়ে চলে এসেছি। তো এখন কোর্টরুম প্রেজেন্টেশন ডিফারেন্ট থিং, আপনাকে কিন্তু তারা ক্রস করবে এবং ক্ষেত্রভিত্তিক বিশেষে বিভিন্ন মামলাকে আপনাকে তাকে রাজনীতিকরণ, পার্সোনাল চরিত্র হনন থেকে শুরু করে অনলাইন নিউজ পোর্টাল থেকে শুরু করে আপনাকে নিয়ে নানা রকম গবেষণা, আপনার পারিবারিক অনলাইন সামাজিক ব্যবস্থাপনা, নানা রকম ট্রল, এগুলো সহ্য করে যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, সেই মানসিক শক্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খালি ডিজিটাল অ্যাটর্নি হলে হবে না এবং ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট করলেও হবে না। এই যে রাজনৈতিক ব্যাপার কিংবা যে কোনো মার্ডার মামলার যে ফিলোসফিক্যাল ব্যাপার এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অ্যাক্টর এবং ফ্যাক্টরগুলো এবং অনলাইনের বুলি কিংবা ক্ষেত্রবিশেষে এই যে হাঙ্গামা, এটাকে আসলে সহ্য করার ক্ষমতা যদি থাকে বাস্তবিক অর্থে, আমার মনে হয় আমাদের অপার সুযোগ যারা আইটিতে ফরেন্সিক নিয়ে কাজ করতে চায়, এই চ্যালেঞ্জগুলো উত্তরাতে পারলে, পরিবারের সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ কোনো সমস্যা না। সাইবার ক্রাইমের ক্ষেত্রে আসলে আপনারা এখন আপনাদের চিন্তা ভাবনা কি, কিভাবে চিন্তা করছেন? এবং অনলাইন বুলিং, হ্যারাসমেন্ট এগুলো তো ছিল, একই সঙ্গে এখন আমরা জালিয়াতির বিষয়গুলো দেখছি, একই সঙ্গে লাইফ থ্রেট অনেক ইস্যু চলে আসছে এবং অনেকের পার্সোনাল ইনফরমেশন এখন দেখা যাচ্ছে যে লিক হয়ে যাচ্ছে। তো এইগুলো আসলে থামানোর জন্য কি চিন্তা করছেন? দেখুন, বাংলাদেশে যদি সাইবার সিকিউরিটির ইতিহাস যদি আমরা ঘাঁটি, 2012 সাল থেকে মূলত সর্বপ্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটি কর্মসূচি নেয়। সে কর্মসূচির নাম হচ্ছে সাইবার নিরাপত্তা। তো সেই কর্মসূচিটি দিয়েই কিন্তু আস্তে আস্তে আমাদের নানা রকম সাইবার ক্রাইম ইউনিট, শাখা প্রশাখা এগুলো তৈরি হয়েছে। এখন তখন দেখা যেত 90% সাইবার বুলিং এর শিকার হতো নারীরা। এখন কিন্তু বিভিন্ন সমীক্ষাতে দেখা গিয়েছে যে এইটা 47% শিকার হচ্ছে নারীরা, পুরুষদের আবার নির্যাতনের সংখ্যা বেড়ে গিয়েছে। যেটা হানি ট্র্যাপ বা বিভিন্ন রকমের অনলাইন সেক্সুয়াল কন্টেন্ট এবং এআই দিয়ে ভিডিও জেনারেট করা, সম্মানিত ব্যক্তিদের পেজ অ্যাক্সেস নিয়ে বিভিন্ন ছেলেমেয়েদের সাথে চ্যাট করা, ফেক চ্যাট করা, এরকম বিষয়গুলো এসেছে। তো এই গতি প্রকৃতিটা একটু চেঞ্জ হয়ে এখন কিন্তু রাষ্ট্রায়ত্ত সাইবার অপরাধ এবং আর্থিক সাইবার অপরাধগুলো বেড়ে গিয়েছে। এখন এটা কিন্তু চেঞ্জেবল। আগে ছিল 90% মেয়েদেরকে হ্যারাস করা হতো, এখন 47% মেয়েদেরকে হ্যারাস করা হচ্ছে, এখন দেখা যাচ্ছে 30% ছেলেদেরকে হ্যারাস করা হচ্ছে। তখন দেখা যেত জঙ্গি বা মৌলবাদী বা রাষ্ট্রায়ত্ত বা অস্থিতিশীল করার জন্য অনলাইনগুলো ছিল। এখন আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ভুয়া এআই জেনারেটেড ভিডিওগুলো এখানে আসছে। তো সুতরাং গতি প্রকৃতি অনুযায়ী চেঞ্জ হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ডার্ক ওয়েবটা নিয়ে কিন্তু এখন আমরা অনেকটা পিছিয়ে আছি, যেখানে ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন এবং চাইল্ড পর্নোগ্রাফির মতো অনেক সফিস্টিকেটেড ছেলেমেয়েরা কিন্তু এটার সাথে ইনভলভ হচ্ছে। এই সকল মামলা দুর্বল তদন্তের কারণে এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সব কিছু মিলিয়ে এটা নেচারটা পরিবর্তন হচ্ছে। এখন তো এআই দেখা যাচ্ছে যে অলমোস্ট রিয়েল ফুটেজের মতোই ফুটেজগুলো আমাদেরকে দিচ্ছে। প্রচুর ভিডিও কন্টেন্ট আমরা দেখছি যেটা আসলে রিয়েল ফুটেজের সঙ্গে পার্থক্য করা খুব টাফ। তো একদমই যারা সাধারণ দর্শক আছে, কন্টেন্ট কনজিউম করছে, বা একদমই প্রত্যন্ত গ্রামে যারা আছেন, ইলেকশন কেন্দ্রিক যেহেতু কথা বললেন, ভোটাররা, তো তারা আসলে তাদের জন্য একদম মানে ইজি একটা দুইটা পরামর্শ কি হতে পারে যে তারা কিভাবে ডিটেক্ট করতে পারে যে এটা আসলে এআই জেনারেটেড কন্টেন্ট বা ফেক কন্টেন্ট? হ্যাঁ, তার তো ডিজিটাল লিটারেসি বা মিডিয়া লিটারেসি দরকার, কিন্তু এছাড়াও আসলে সহজে ডিটেক্ট করার উপায়টা কি? দুটো ফ্রি টুলস আছে, একটা হচ্ছে ফটোর জন্য, আরেকটা হচ্ছে ভিডিওর জন্য। এই দুটো টুলস যদি আপনি আপলোড করে দেন আপনার টার্গেট ভিডিওতে, তখন সে আসলে অ্যানালাইসিস করে সাথে সাথে বলে দেবে এটা ফেক না রিয়েল। আচ্ছা, প্রথম হচ্ছে যে কোনো এআই, চ্যাট জিপিটি বা মাইক্রোসফটের জেমিনি, গুগলের যে কোনো কিছু আমরা এটা ব্যবহার করতে পারি। সেখানে আপনার যে ছড়িয়ে যাচ্ছে যে ছবিটা, সেটা আগে আপনি আপলোড করে দিয়ে বলবেন এটা সত্য কিনা। আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, সে অবভিয়াসলি সে কারেক্ট অ্যান্সার করবে যেটা এডিটেড অথবা এআই জেনারেটেড অথবা এআই জেনারেটেড, এটা ফ্রি ভার্সনেও আছে এটা। আর ভিডিওর জন্য আমি যদি আরও ডিটেল করতে চাই, অনেকে বলতে চান যে আমার দিনের মধ্যে 5টা আসে এরকম, আমি 5টাতে চেক করলে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দেবে, যেহেতু এটা ফ্রি টুলস না, এটা পেইড টুলসে চলে যাবে। সেক্ষেত্রে ফ্রি টুলসের মধ্যে ভিডিওর ক্ষেত্রে আছে ইনভিড, হ্যাঁ, INVIT, এই ইনভিড, এটা ফ্রি টুলস। এই টুলসে আপনি যদি যে কোনো এআই জেনারেটেড বা যে কোনো ভিডিওকে আপলোড করেন, মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সে প্রতিটা ফ্রেমকে বিশ্লিষ্ট করে সুনির্দিষ্টভাবে আপনাকে বলে দেবে এটা রিয়েল অর ফেক। আরেকটি হচ্ছে ফটো ফরেন্সিক, FOTO forensic.com, PHO না, FOTO।
এই ফটো ফরেন্সিকে আপনি যে কোনো ছবি আপলোড করে দিলে গলা কাটা নাকি গলা ছেঁড়া কোথা থেকে কেটেছে সেটার সাথে সাথে এটা অ্যানালাইসিস করে আপনাকে দিয়ে দেবে। তো সুতরাং এই দুটি টুলসের মাধ্যমে আমরা সহজে এআই জেনারেটেড বা এডিটেড ফটোকে নির্ণয় করতে পারি। একটি বিষয় সম্পূর্ণভাবে বলতে চাই, আমাদের অধ্যাদেশে কিন্তু প্রচণ্ড কড়াভাবে বলা আছে লাইক কমেন্ট শেয়ারকারীও কিন্তু একই অপরাধী হবেন। তো সুতরাং আপনাদের এই জার্নালিজমের ক্ষেত্রে সিটিজেন জার্নালিজম বলি, খুব সতর্কতার সাথে করতে হবে। এই গ্যাজেট বা নতুন অধ্যাদেশটা আপনারা পড়ে নেবেন, কারণ হতে পারে আপনার 14 বছরের জেল, 1-2 কোটি টাকা পর্যন্ত জরিমানা আপনি পকেটে নিয়ে ঘুরছেন হ্যাভিং আ ফেসবুক অ্যাকাউন্ট অর জিমেল অর একটা মুঠোফোন থাকলে। এই দায়িত্ববোধ থেকে আপনাকে আসলে আইনটা আপডেটেড গুগল করে পড়ে নিতে হবে। আদারওয়াইজ যখন আপনি ভিক্টিমাইজ হয়ে যাবেন তখন কিন্তু আপনি এটা বলে পার পাবেন না আমি এরা জানা ছিল না। আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট দেখি বা তাদের যে পোর্টালগুলো দেখি, এগুলো আসলে খুবই দুরবস্থা মনে হয় এবং প্রায় সময় দেখা যায় এগুলো থেকে অনেক ইনফরমেশন বাইরে চলে আসছে। আমাদের এনআইডির ডাটাও তো কিছুদিন আগে বাইরে চলে এসেছিল। তো সরকার এখন মানে যেহেতু বিষয়গুলোকে ইন্টিগ্রেট করা শুরু করেছে, তারা কেন তাদের ওয়েবসাইট, তাদের পোর্টাল এগুলোকে রক্ষা করতে পারছে না? এগুলো হ্যাক হচ্ছে, ডাটা লিক হচ্ছে কেন? আসলে একটি বিষয় বলতে হয় বাস্তবিক অর্থে। দেখেন, এই গত টার্মে যারা আসলে নিযুক্ত ছিলেন তারা কিন্তু বর্তমান টার্মে খুব নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা চুক্তিভিত্তিক নিয়োগ, ক্ষেত্রবিশেষে বেআইনি নিয়োগ এবং এমন এমন পোস্টে চুক্তিভিত্তিক সরকার নিয়োগ দিয়েছিলেন যে পোস্টটা অ্যাকচুয়ালি এটা বিসিএস ক্যাডারের একটা পোস্ট, তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক অর্থ জালিয়াতের ঘটনাও ঘটেছে, অস্বীকার করা যাচ্ছে না ব্যাপারগুলো। তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের রাষ্ট্রের অবকাঠামোকে আমাদের এটা ঠিক করতে করতে আসলে যার যার যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে আসলে বুঝতে একটু সময় লেগেছে, কারণ কেউই কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন। তো সেক্ষেত্রে তাদের সেটা বুঝতে এবং প্রতিকূল পরিস্থিতিতে সবাইকে আসলে চুক্তি বৃদ্ধিকরণ অথবা বের করে দেওয়া অথবা রিস্ট্রাকচার করতে গেলেও কিন্তু আসলে এক্সিস্টিং আইন এবং যেহেতু আমাদের অনেকগুলো বিষয় এখানে এসেছে, অনেকগুলো বাস্তবতা এসেছে, সব কিছু সমন্বয় করাটা একটু ডিফিকাল্ট। তারপরও আমি একটু বলবো ইম্পর্টেন্ট কেপিআইগুলোতে একটা ভালো লেভেলের সিকিউরিটি অ্যাসেসমেন্ট গত মাসে হয়েছে, ওই কমিটির রিপোর্টও আমরা দেখলাম। আশা করি এটা পর্যায়ক্রমে স্থিতিশীল হলে পরে সব কিছু একটা লং টার্ম একটা প্ল্যান নিয়ে এই প্রবলেমটা সলভ করতে হবে। এবং আমাদের দেশে একটি সমস্যা হয়, কোনো ঘটনার কিন্তু সুষ্ঠু তদন্তটা হয় না, এই তদন্তটা খুব হওয়া জরুরি। এবং দেখেন বাংলাদেশ ব্যাংকে যে হ্যাকিংয়ের যে ঘটনাটা ঘটলো, আপনি দেখেন এটা অলমোস্ট 10 ইয়ার্স, 10 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, 9 বছর হলো। সেখানে আমাদের ফিলিপাইন ব্যাংকের কিন্তু সকলে জেল খাটছে এখনও, বাংলাদেশে কিন্তু এখনও একজনের মতো তো গ্রেফতারি হয়নি। তো এই যে একটা সংস্কৃতি, এই যে আমাদের একটা কালচার, যে কোনো ঘটনা ঘটলে ইনভেস্টিগেশন প্রলং হয়ে যায় বা সেটা কুল কেনারা পাওয়া যায় না, তো আসলে আমাদের তদন্তটা হওয়া প্রয়োজন। তারপর সিকিউরিটি প্যাচ আপডেট হলে পরে অবশ্যই আমরা মনে করি একটা সিকিউর ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। বাংলাদেশের উপর তো দেখা যাচ্ছে যে বিভিন্ন শত্রুপক্ষের পক্ষ থেকে নানাভাবে হুমকি আসছে। আমাদের ডিজিটাল স্পেস, সাইবার স্পেসগুলো, পলিটিক্যাল যারা বাংলাদেশকে একটু স্টেবল রাখতে চাচ্ছে তাদেরকে আনস্টেবল করার জন্য হুমকিগুলো আসছে। তো এগুলো মোকাবেলায় কি সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, আমি একটি বিষয় বলতে চাই, আমাদের বাংলাদেশে অনেক হ্যাকাররা আছেন এবং তারা নিজেদেরকে হ্যাকার বলে দাবি করেন, হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে তাদের র্যাঙ্ক নেই বললেই চলে। আমি প্রথম 1000-এর ভিতরে আমি বাংলাদেশের কোনো অফিসিয়াল হ্যাকারদেরকে দেখিনি সেখানে। আনঅফিসিয়ালি অন্য কোনো পেজ রূপে থাকতে পারে, আমি জানি না। একটা হ্যাকারের নেচার, সে কখনো সোসাইটিতে আসবে না। তো যারা আসলে সোসাইটিতে এসে জানান দিচ্ছে আমরা হ্যাকার, তাদের উদ্দেশ্যটা কিন্তু অনেক ডিফারেন্ট এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে আসলে আইনি ব্যবস্থা নেওয়াটা এখনই উচিত। আমি খুব অবাক লাগে মাঝে মধ্যে অনেকগুলো হ্যাকার গ্রুপের অ্যাডমিন সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের বেশ কিছু চ্যানেলে দেখা যাচ্ছে যে তাদের সাক্ষাৎকার নিচ্ছে, অথচ তাদের কিন্তু ব্যক্তিগত কোনো র্যাঙ্কিং নাই এবং তারা জাস্ট একটা সস্তা জনপ্রিয়তার জন্য খামাকা সাময়িক উত্তেজনা তৈরি করে আমাদের বাংলাদেশের কিছু ইয়াং ছেলেদেরকে পথভ্রষ্ট করছে বলে আমি মনে করি। এবং দেখেন বিভিন্ন ধর্মীয় বিষয় উস্কে দেওয়া,
পার্শ্ববর্তী দেশ আমাদেরকে অ্যাটাক করবে এসব বিষয়ে উস্কে দেওয়া এবং সাইবার হামলা করবে এসব বিষয়ে উস্কে দিয়ে তারা কিছু ফেক ডিডস অ্যাটাক করার জন্য অনুপ্রাণিত করে একটা নেটওয়ার্ক হয়তো সাময়িকভাবে ডাউন করার একটা অপচেষ্টাই বলবো করলেও এতে আসলে আমাদের রেপুটেশন ছাড়া কোনো কিছুই নষ্ট হবে না। এবং পার্শ্ববর্তী দেশও কিন্তু আমাদের দেশকে যদি সাইবার হামলা করে আমাদের যে অধ্যাদেশ বা পূর্ববর্তী আইন আছে, ইউরোপল ইন্টারপোল আছে, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আছে, আমরা যদি প্রপারলি এই সকল আইপি অ্যাটাকার আইপি লগ নিয়ে যদি আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আমাদের বা ইন্টারন্যাশনাল সাইবার ট্রাইব্যুনাল আছে আমাদের সেখানে বা সার্টে আছে মেইল করে তারাও কিন্তু খুব কমফোর্টেবলি ইন্টারন্যাশনাল ডিজিটাল ডেটা আদান প্রদান করতে পারবে না। তো এটা আসলে একটা মিথ। হ্যাঁ, তবে যদি কোনো আক্রমণ হয়নি এটা বলবো না। সেই ইউরোপের বিভিন্ন রকমের কান্ট্রি এক্সপেরিমেন্টালি আমাদের কিছু গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচারে তারা অ্যাটাক জেনারেট করেছে, সেই অ্যাটাকগুলো আসলে রোধ করার মতো সাফিসিয়েন্ট সক্ষমতা বিডি সার্টের আছে। আমরা এখনও পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। তবে হ্যাঁ, আমাদের একটি সমস্যা দৃশ্যমান, আমাদের নেট মাঝে মধ্যে ডাউন হয়ে যায়। এটা অনেক সময় অযাচিত অথবা প্রযোজিত যে কোনো রকমের ট্রাফিক আসলে পরে সেটা ডাউন হতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। সেটাকে আমরা সাইবার অ্যাটাক হিসেবে আমরা না বললেও আমরা সেটা বলতে চাই। বাংলাদেশে 63টা ব্যাংক সহ অন্যান্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল ইলেকট্রনিক মানি, হাজার হাজার কোটি টাকার মানি আমাদের অনলাইনে চলে গেছে। বিকাশ, ডাচ বাংলা, রকেট সহ আমাদের আদার ব্যাংকগুলো চলে গিয়েছে। তো আমাদের যদি এতই সস্তা হতো এই অ্যাটাকগুলো, তাহলে তো আমরা অনলাইনে ব্যাংকিং করতাম না, আমরা ফিজিক্যাল বা চেক বইতে আবার রিটার্ন করে যেতাম। তো বিষয়গুলো এত সহজ না। আর আমরা ইন্টারন্যাশনালি ব্যাংকিং করছি, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে আমাদের, আমাদের প্রায় সবাই $3,000-4,000 ইয়ারলি $12,000 আমাদের পারমিট করে। তো সেখানে তো কোনো বিপদ হচ্ছে না। তো বিষয়টা এরকম না। তবে আমি এটুকু বলবো যে জেনে বুঝে যে কোনো নিউজ বা যে কোনো হ্যাকার গোষ্ঠী দ্বারা পরিচিত হয়ে কোনো অ্যাটাক জেনারেট না করার জন্য। এখানে এটা তো মানে গভর্নমেন্ট পর্যায়ে বললেন, ব্যক্তিগত পর্যায়ে আসলে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য আসলে সিকিউরিটি কনসার্ন কি কি হতে পারে এবং তারা কিভাবে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারে ডিজিটাল স্পেসে? একটি বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে প্রোটেকশন রাখতে হবে। আমাদের একটা ধারণা যে আমার কোনো অ্যাটাক হবে না, এটা হচ্ছে আমাদের প্রথম একটা ধারণা, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের। আমি এমন দেখেছি একটি লোক, ওনার বয়স প্রায় 80 বছর, ওনার পেনশনের সমস্ত টাকা কিন্তু একটা সরকারি ব্যাংক থেকে ওটিপি কাকে দেওয়ার পর সেটা কিন্তু আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েছে। আপনি কিন্তু কোনো অবস্থাতে ম্যানুয়াল ব্যাংকিং করতে পারবেন না, কারণ রাষ্ট্র এখন ডিজিটাল ট্যাক্সে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে, এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে শুধুমাত্র একটি জিনিস মাথায় রাখলে কিন্তু হয়ে যায়। একটা হচ্ছে ওটিপি কাউকে শেয়ার করব না, নট ইভেন আমার মিসেস, নট ইভেন আমার প্রেমিক প্রেমিকা, নট ইভেন আমার বাবা মা। ওটিপি হচ্ছে টুথ ব্রাশের মতো, এটা যেমন কখনো শেয়ার করা যায় না, আমি ওটিপি শেয়ার করব না। দ্বিতীয় হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা দিয়ে রাখবো। এরপর কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা কোড শেয়ার করার পর কারোর হ্যাকিং হয়েছে পৃথিবীতে আমি এটা শুনিনি। কোনো না কোনোভাবে কোড সে শেয়ার করেছে বা কোনো না কোনোভাবে তার প্যাটার্ন লক কেউ দেখেছে, কোনো না কোনোভাবে সেই স্ক্রিন মিরর কোনো একটা লিঙ্কে চাপ দিয়েছে, সেই লিঙ্কে চাপ দেওয়ার পর তার স্ক্রিনটা হ্যাকারের কাছে রিমোটলি চলে গেছে, এইভাবে হ্যাকিংটা হয়েছে। সো বাংলাদেশে সহ অন্যান্য অনেকগুলো কান্ট্রিতে মাল্টিন্যাশনাল ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, ওটিপি শেয়ার হয়নি। তো সুতরাং আপনার ওটিপি এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই দুটো জিনিস এবং রিয়েল নাম ব্যবহার করলে ইমেলে এবং ফেসবুকে ইনশাল্লাহ আপনার এখন কোনো অবস্থাতে পৃথিবীতে এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যে টেকনোলজিতে আপনার জিনিসগুলো ওপারে চলে যাবে। তো এই ক্ষেত্রে যেটা একটা ধারণা তাহলে আছে যে মানে অ্যাকাউন্ট হ্যাক হবে না বা মানে খুব সহজে করে ফেলা যায়, বিষয়টা এরকম না, মানে চাইলে প্রোটেক্টেড রাখা যায়। কখনোই না। আমরা গুড প্র্যাকটিস করব। এবং আমি এই অনুষ্ঠানে বলতে চাই, আমি নিজেও একটা ফিশিং লিঙ্কে ক্লিক করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিই, দিনের মধ্যে মোবাইল রুটিন করে সকাল এবং রাতে 2 বার করে রিস্টার্ট করবেন। আমি আবারও বলছি, আপনার মুঠোফোনটা যদি দিনে এবং রাতে 2 বার করে রিস্টার্ট করেন, তাহলে কোনো ফিশিং লিঙ্ক বা কখনো ভুলেও ক্লিক করে ফেলেন, আপনি যদি ফোনটাকে রিস্টার্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনার ফোন প্রাথমিক সাইবার দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাবে। এটা একটা ভালো পরামর্শ যে দিনে 2 বার ফোন রিস্টার্ট করা। আমি যদি একটু জানতে চাই যে আসলে আমাদের দেশের এই যে এতক্ষণ তো টেকনিক্যাল জায়গা থেকে বললেন, আমাদের ইয়াং জেনারেশন যারা এখন মোটামুটি টোটালটাই অনলাইন বেসড এবং আমরা আমাদের
5ই আগস্টের যে গণঅভ্যুত্থান দেখলাম, এটাও তো অনেকটা বলা যেতে পারে সোশ্যাল মিডিয়া একটা রেভলিউশন। তো এটার তো একই সঙ্গে একটা ভালো দিক আছে যে একটা ভালো জিনিস হলো, কিন্তু একই সঙ্গে তো এটা আসলে একটা খারাপ পরিবেশের সৃষ্টি করছে, এবং আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে প্রচুর একে অন্যকে ব্যাশিং, একে অন্যের চরিত্র নানান জিনিস হচ্ছে। তো একটা আসলে ভালো একটা সাইবার জগৎ, একটা ডিজিটাল স্পেস, একটা ভালো পরিবেশ আসলে গড়ে তোলা যায় কিভাবে, এবং এই ক্ষেত্রে আসলে আমরা কি উদ্যোগ নিতে পারি, সরকার কি উদ্যোগ নিতে পারে, প্রাইভেট অর্গানাইজেশনগুলো, আমাদের পরিবারগুলো আসলে কিভাবে উদ্যোগ নিলে আসলে ডিজিটাল স্পেসটা সবার জন্য একটা সুন্দর সেফ স্পেস হতে পারে? প্রথমত যে বিষয়টি বলতে চাই, আমাদের ফার্স্ট হচ্ছে সাইবার পেট্রোলিংটাকে বাড়াতে হবে। বাংলাদেশ পুলিশ এবং বিটিআরসি ডাকু টেলিযোগাযোগ বিভাগের সমন্বয়ে একটা সাইবার পেট্রোলিং আছে। এই পেট্রোলিংটা এভাবে হবে না যে কেউ একজন অভিযোগ করলো, ওই আইডি কি লিখলো, ওই আইডি বিদ্রূপ ছড়াচ্ছে, তখন আমি ওই আইডির পিছনে রাখবো, সেটা না। আমাদের লাগবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স সফটওয়্যার। এই ওসিএনটা দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং মিলিটারির কিছু বিশেষায়িত গোয়েন্দা শাখারা ব্যবহার করে থাকেন, কিন্তু এই ওসিএনটা যারা সাইবার পেট্রোলিং করবেন তাদের কাছে নেই। তো সুতরাং তাদের কাছে ভিত্তি হলো যারা কমপ্লেন করে, খুব জাতীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর গোয়েন্দা সংস্থার কোনো রিপোর্ট যদি থেকে থাকে, তখনই শুধুমাত্র তারা সেটা শেয়ার করবে। এইভাবে আসলে সাইবার পেট্রোলিংটা হয় না। আপনাকে ওসিএন সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারের মাধ্যমে কারা কি বলছে এবং কোন জিও লোকেশন থেকে বলছে সেটার আগাম গোয়েন্দা তথ্য আপনার থাকা লাগবে। এক। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আমাদের থানা পর্যায়ে 700 থানা আছে, অন্তত 64টি জেলায় ডিজিটাল ফরেন্সিক ল্যাবটা আমাদের তৈরি করতে হবে। এবং দুঃখজনক হলেও সত্য, একটি কথা দুঃখের সাথে বলতে চাই, একটি মোবাইল বা ট্যাব ফোন বা ল্যাপটপ ফরেন্সিকের একটি ফরেন্সিক ডিভাইসের মূল্য 50 লক্ষ থেকে শুরু করে ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ 1 কোটি টাকা। এই অনুদানের অভাবে আমরা আসলে 64টি জেলায় আমরা কিন্তু সাইবার সিকিউরিটি সেল বা ফরেন্সিক ল্যাবটা করতে পারছি না। তা যার কারণে সব কিছু আসতেছে সিআইডিতে, সব কিছু আসতেছে পিবিআইতে। তো আপনি যখন 10,000 20,000 ফরেন্সিক করার জন্য এখানে, এই সংস্থা তো অবশ্যই তার পারফরমেন্স হারাবে। এবং যখন আপনি এটা সাবমিট করবেন কোর্টে, সেটা 2 থেকে 2.5 বছর লেগে যাবে, তখন আর মামলার গুণগত ভ্যালু থাকে না। তো সুতরাং ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ফরেন্সিক এবং পর্যাপ্ত পরিমাণ আমরা যদি ট্রেনিং পাই পুলিশরা, এবং ভিকটিম ম্যানেজমেন্টটা শিখতে হবে, ভিকটিম কিভাবে ম্যানেজ করবে এবং ভিকটিমকে কিভাবে এমপ্যাথি দেবে, সাইকোলজিক্যাল সাপোর্টটা কী দেবে। যখন একটা নুট বা একটা ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়, ভিকটিম কিন্তু ট্রমাটাইজ থাকে, আত্মহত্যা করে। সে জায়গাটাতে আমাদের ট্রেনিংয়ের ব্যাপার আছে। ভিকটিমের যে আলামতগুলো ওনারা প্রিন্ট আউট করে আনতে বলে অনেক সময়, বা আইও এটাকে বলে মেসেঞ্জারে পাঠানো, এটা হচ্ছে আরেকটা বিপদের একটি ব্যাপার। কারণ ভিকটিম একবার যখন অনলাইনে এক্সপোজড হয়, তখন সে আরেক জায়গায় আরেকভাবে এসওপি ছাড়া এক্সপোজ হতে সে কমফোর্ট ফিল করে না। এবং নারী পুলিশের একটা বিশেষ ভূমিকা আছে। আমাদের দেশে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে নারী পুলিশের সংখ্যা খুবই অপ্রতুল। মেয়ে ভিকটিমরা বিশেষ করে দেখা যাচ্ছে যে লিঙ্গভিত্তিক পুলিশের কাছে যেতে তারা কিন্তু আনকমফোর্টেবল ফিল করে। যখন বিচারটা প্রতিষ্ঠা হবে, তখনই আপনার এই সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম রেডি হবে। আর একটি কথা বলে যেতে চাই, 10,000-এর উপর মামলা হলেও শতাধিক কিন্তু ভার্ডিক্ট আমরা আনতে পারিনি, সন্দেহতে প্রমাণিত হয়নি। সুতরাং বিচারটাকে যখন আমরা প্রতিষ্ঠা করব, তখন আমরা সচেতন হব, এবং যারা গ্রেফতার হচ্ছে এবং যাদের দণ্ডটা নিশ্চিত করছে তাদেরকে আরও বেশি বেশি করে দেখানো দরকার, তাহলেই আমাদের এই সমস্যার সমাধান হবে। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার সঙ্গে। তিনি আমাদেরকে জানালেন আসলে আমাদের দেশে এখন সাইবার ক্রাইমের অবস্থা কিরকম, একই সঙ্গে ডিজিটাল ফরেন্সিক কেন জরুরি, আমাদের একটা সুন্দর ডিজিটাল স্পেস তৈরি করার জন্য আমাদের কি কি করা প্রয়োজন, একই সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা আমাদের ডিজিটাল স্পেসের নিরাপত্তাটা কিভাবে বজিয়ে রাখবো সেটা নিয়ে তিনি আলোচনা করলেন। সামনের পর্বগুলোতে আমরা এরকম বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাইকে ধন্যবাদ।